দীর্ঘদিন ক্ষমতার আসনে গেড়ে বসা শেখ হাসিনা সরকারকে হটাতে একাট্টা হয়েছিল ছাত্র জনতা। কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু, এরপর শেখ হাসিনার সরকার পতন আন্দোলনে নেতৃত্ব দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমায়ক আবু বাকের মজুমদার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময় ঢাকা মহানগর পুলিশের ডিএমপির অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা শাখার প্রধান মোহাম্মদ হারুন অর রশিদের নির্মম নির্যাতনের কথা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তুলে ধরেছেন তিনি। সমন্বয়ক আবু বাকের মজুমদার তার ফেসবুক পোস্টে লিখেছেন, হারুনের সাথে বাকবিতণ্ডতায় জড়ানোর পর যা যা হয়েছে। তিনি লিখেছেন, হারুনের যেই ভাতের হোটেল চিনেন সেই ভাতের হোটেলে খাচ্ছিল হারুন। ডিবি হেফাজতে দ্বিতীয় দিন আমাকে, নাহিদ ভাইকে, আসিফ ভাইকে তার সামনে নিয়ে যাওয়া হয়। হারুনের ব্যবহার ছিল অত্যন্ত বাজে এবং হল ছাত্রলীগের উপসম্পাদক ক্যাটাগরির। আমাদেরকে বলতেছিল, আমি নেতা ছোট করি, নেতা বানাই না। দেখোস নাই নূরকে কি করে দিচ্ছি? নূর এখন রিমান্ডে কান্নাকাটি করে। সে যেভাবেই কথা বলুক না কেন, আমরা তিনজন খুব দৃঢ়ভাবে কথা বলে যাচ্ছিলাম। এক পর্যায়ে সে আমাকে বলে, তুই শিবির। আমি বলি, না আমি শিবির না। সে আবারও একটু উচ্চ শব্দে বলে, না তুই শিবির। আমি আবারও বলি, না, ওর থেকে উচ্চ শব্দে। সে আসিফ ভাই, নাহিদ ভাইকে দেখিয়ে বলে, দেখ সে কিভাবে কথা বলে। ওর কথা বলার মাঝে ওর থেকে উচ্চ শব্দে বলতে থাকি, আমার পুরো বাড়ির মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে, আমার বাড়িতে যোদ্ধারা ক্যাম্প করেছিল, আমি সেই বৃহত্তর পরিবারের সন্তান। আমি তার থেকে উচ্চবাচ্য করায় সে প্লেট ছুঁড়ে ফেলে দিয়ে এক অফিসারকে ইশারা দিয়ে বলে আমাদেরকে নিয়ে যেতে। আমাদের তিনজনকে তিনটি আলাদা রুমে নিয়ে যাওয়া হয়। রুমে যাওয়া 3 থেকে 4 মিনিট পর দুইজন লোক এসে আমাকে দরজায় আসতে বলে। তাদের হাতে ছিল জম টুপি, কালো বড় টুপি, গলা পর্যন্ত ঢেকে যায় এবং হাত করা। বুঝে গেছিলাম হারুনের সাথে পার্সোনালিটি দেখানোর জন্য খারাপ কিছু হতে যাচ্ছে। দরজায় আসার সাথে সাথে টুপিটি পরায়, তারপর হাত করা পরায়। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। দুনিয়ার আলো কিছুই দেখা যায় না, ভয়ঙ্কর একটা পরিবেশ। ডানে বা বামে ঘুরিয়ে হাঁটানো শুরু করলো। বারবার মনে হচ্ছিল ছাদের পাশে নিয়ে এই অবস্থায় ফেলে দেয় কিনা। আর জিজ্ঞাসা করতেছিলাম, নাহিদ ভাই, আসিফ ভাই কেউ নিচ্ছে কিনা? তারা জানালেন তারা এ বিষয়ে জানে না, ওনাদের দায়িত্ব শুধু আমাকে নিয়ে যাওয়া। নাহিদ ভাই, আসিফ ভাই অনেক অসুস্থ ছিলেন, ওনাদের জন্য ভয় হচ্ছিল। যাই হোক, তারপরে লিফটে, আবার হেঁটে, আবার সিঁড়িতে, এভাবে কোনো একটা রুমে নিয়ে গেল। একটা জিনিস বারবার মাথায় আসছিল যে আমাকে মেরে ফেলে কিনা। ফ্যাসিস্ট সরকারের কাছে তো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সাধারণ ঘটনা ছিল। তারপর রুমে নিয়ে দেয়ালের দিকে ঘুরিয়ে জম টুপি খুলে গামছা দিয়ে খুব শক্ত করে চোখ বাঁধলো, আর হাতগুলো বড় গামছা দিয়ে বাঁধলো। হাত বাঁধার সময় এমনভাবে বাঁধলো যেন হাতের বেশি জায়গা জুড়ে গামছা থাকে। তারপর উল্টা ঘুরতে বলে, এক পর্যায়ে দাঁড়াতে বলে। টানা 72 ঘন্টা না ঘুমানোর জন্য শরীরে ব্যালেন্স ছিল না। দাঁড়ানোর চেষ্টা করেও বারবার ব্যর্থ হই। শেষে সোজা হয়েই দাঁড়াতে বলে এবং জিজ্ঞাসাবাদ শুরু করে। ওদের কথায় বুঝতে পারছিলাম যে ওরা মোটামুটি আমাদের সবকিছু জানে। আমাকে শুরুতেই বলে, তুই তো জুনের 9 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত সারা দেশে সংগঠিত করতে লিড দিছস। তোর তো আন্দোলনকে বড় করার অনেক খায়েশ। তোরে এগুলো কে শিখাইছে? তোর তো বয়স বেশি না, ট্রেনিং পাইছস কই? উত্তরে আমি বলি, আমি ছাত্র সংগঠন করি, গণতান্ত্রিক ছাত্র শক্তির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব। সংগঠনের শুরুতে দাঁড় করানোর জন্য এবং পরবর্তীতে বিস্তারের জন্য দীর্ঘদিন ধরে আমি মানুষকে সংগঠিত করার জন্য কাজ করে যাচ্ছিলাম। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়েছি। তারপর কিছুক্ষণ পেঁচায়। এরকম আরও অসংখ্য প্রশ্ন জিজ্ঞেস করে, বেঁচে থাকলে সব লিখব। সর্বশেষ বলে, সরকার তো কোটা নিয়ে সব দাবি দাবা মেনে নিয়েছে, তারপরও এখন কিসের আন্দোলন? আমি চুপ থাকি। ওরা চিল্লাপাল্লা করে, ঝাড়াঝাড়ি করে, তখনও চুপ থাকি। একজন বলে উঠে, ওরে ঝুলা। আমি তখনও চুপ থাকি। তারপর পাশের রুমে নিয়ে যাওয়া হয়, নিয়ে হাত উপরে ঝুলিয়ে বাঁধা হয়। আমি বলি, পিঠে মারলে মরে যাব, বাম পায়ে একটু সমস্যা আছে, বাম পাটা ভেঙে যাবে। ওরা কিছু বলে না। এক পর্যায়ে নিতম্বে মোটা শক্ত কোনো লাঠি দিয়ে একের পর এক আঘাত করে, আর আমি চিল্লানো দিয়ে উঠি। আর ওরা বলে, প্রাইম মিনিস্টারকে ধন্যবাদ দিয়ে বিবৃতি দিবি। আমি বলি না। এরকমভাবেই চলতে থাকে। স্কুল লাইফে টিচারদের অনেক মার খেয়েছিলাম। স্যাররা বেদ ব্যবহার করতেন, মারার সময় নার্ভ সিস্টেম অটোমেটিক একটা প্রোটেক্টিভ ভূমিকায় চলে যেত, অন্তত মেন্টাল প্রিপারেশন থাকতো। কিন্তু এখানে তো নাই। চোখ বন্ধ, হাত বাঁধা, যেন হুট করে লাঠির আঘাত লাগছে।
খুব ভয়ঙ্কর লাগছিল এবং ব্যথা তুলনামূলক বেশি পাচ্ছিলাম। আমি পানি চাই, বোতলের ছিপি থেকে এক ছিপি মুখ পরিমাণ পানি দিয়েছিল। জিহ্বা গলা শুকিয়ে যেন কাঠ হয়ে গিয়েছিল। বেধড়ক মারার পর এক পর্যায়ে সামনে থেকে কেউ একজন বলে, ওরে রেস্টে। বড় নিঃশ্বাস নিলাম আর ভাবতেছিলাম যত ভয় পাইছি যে সহ্য করতে পারবো কিনা তত না। আসলে বেঁধে পেটালে কার না সহ্য হয়। যাই হোক, তারপর দ্বিতীয় দফায় মার খাওয়ার জন্য মানসিক প্রস্তুতি নিচ্ছিলাম। উপরে হাত ঝুলানো হলেও পায়ের আঙ্গুল ফ্লোরে লাগিয়ে একটুখানি ভর দেওয়া যাচ্ছিল। প্রথম দফা মারার পর আমাকে প্রায় 1 ঘন্টা তারও বেশি এভাবে ঝুলিয়ে রেখেছিল। আর আমি পানি চাইলে বোতলের মুখে অর্থাৎ সিপিতে করে 1 মুখ পানি দিত। এভাবেই যাচ্ছিল। আর মনে মনে সেকেন্ড রাউন্ডের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম আর ভাবছিলাম নাহিদ ভাই আর আসিফ ভাইয়ের যেন কি অবস্থা। ওই সময় আমি তুলনামূলক ওনাদের থেকে স্ট্রং ছিলাম। যাই হোক, এক পর্যায়ে আমার অনেক প্রস্রাবের ব্যাগ হলে তাদেরকে জানালে ওয়াশরুমে নিয়ে যায়। ওয়াশরুম থেকে বের হওয়ার পর আমাকে আর ঝোলায় নেই, এবার একটি চেয়ারে বসতে দেয়। হাত চোখ বাঁধা অবস্থায় পড়ে থাকি আর সেকেন্ড রাউন্ডের অপেক্ষা করি। সেকেন্ড রাউন্ড কখন শুরু হবে জিজ্ঞেস করলে সামনে থাকা ব্যক্তি বলেন তিনি জানেন না, তার স্যার উপস্থিত নাই। নর্মালি ঝুলানো অবস্থা থেকে বসালে ব্যথা আরও বেড়ে যায়। ঝুলানো থেকে খোলার পর হাঁটতে অনেক কষ্ট হচ্ছিল। এভাবে চলতে চলতে এক পর্যায়ে আবার দুজন এসে হাত খুলে দেয়, কিন্তু চোখ বাঁধা অবস্থায় থাকে। হাঁটতে গিয়ে দেখি হাঁটা যাচ্ছে না। এক পর্যায়ে ওদের 2 কাঁধের উপর আমার 2 হাতে ভর দিয়ে অনেক কষ্টে আমাকে যে রুমে রাখা হতো সেই রুমে নিয়ে যাওয়া হয়। আমার রুমে যারা ছিলেন তাদের একজন বলতেছিল, সুস্থ একটা মানুষকে নিয়ে দেখো কি করে দিছে, এদেরকে আল্লাহ মাফ করবেন। কোটা আন্দোলন দমনে 6 সমন্বয়ককে তুলে নিয়ে গিয়েছিল ঢাকা মহানগর পুলিশের ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা শাখার প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ। শুধু তাই নয়, জোর করে তাদের কাছে স্বীকারোক্তিও আদায় করেছিল। পরে আন্দোলনে তোপের মুখে তাদের ছেড়ে দিতে বাধ্য হন তারা।